বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হকের কাছে আমরা জানতে চাই, তিনি বিগত সরকারের আমলে 3 বছর 18 দিন কারাবাস বরণ করেছেন। তাকে কারাগারে নির্যাতন করা হয়েছে। তিনি প্রায় 2 মাসের মতো তিনি রিমান্ডে ছিলেন। বিগত সরকারের পতনের প্রায় 1-2 দিন আগ পর্যন্ত তাকে বিভিন্ন আদালতের বারান্দায় দৌড়াতে হয়েছে। একজন নির্যাতিত রাজনীতিবিদ মাওলানা মোহাম্মদ মামুনুল হক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক সংলাপ শেষ করেছেন। তো আজকে কি আলোচনা হলো? হ্যাঁ, আজকে মূলত আমরা যে সংলাপে অংশগ্রহণ করেছি সেখানে 6টি দলের অন্তর্ভুক্তি ছিল। মূলত সবগুলো দলই হেফাজতে ইসলামভুক্ত দল। হেফাজতে ইসলামেরও প্রতিনিধিত্ব সেখানে ছিল। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়ত উলামায়ে ইসলাম, নিজামে ইসলাম এবং খেলাফত আন্দোলন আর হেফাজতে ইসলামের মূল নেতৃত্ব ছিল সেখানে। তো আমাদের সাথে সেখানে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই আলোচনা হয়েছে। আমরা প্রতিটি দলের পক্ষ থেকে প্রতিনিধিগণ আমাদের যার যার দলীয় প্রস্তাবনা আমরা সেখানে উপস্থাপন করেছি। মূলত এমনিতেই রাজনৈতিক পট পরিবর্তনের পরে সংস্কারের একটি হাওয়া বইছে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারেরও প্রধান যে এজেন্ডা সেটি আমরা লক্ষ্য করছি, যে একটি সংস্কার করে দেশকে একদলীয় শাসনের যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা সেখান থেকে মুক্ত করে আগামী দিনে বহুমত বহু পথের সম্মিলনী একটি বাংলাদেশ গড়ে তোলার যে প্রত্যয় তারা ব্যক্ত করেছেন, আমরা সেখানে তাদেরকে সাধুবাদ জানিয়েছি এবং সেই স্বৈরতন্ত্র মুক্ত বহু মতের সমন্বয়ের যে বাস্তবায়ন তার জন্য আমরা কার্যকর কিছু প্রস্তাবনা উপস্থাপন করেছি। তার মধ্যে গুরুত্বপূর্ণ আমাদের প্রস্তাবনা ছিল নির্বাচন ব্যবস্থা কেন্দ্রিক। আমরা নির্বাচনী ব্যবস্থাকে ঢেলে সাজানোর একটা আমূল পরিবর্তনের প্রস্তাবনা এনেছি। নির্বাচনী ব্যবস্থাতেও এনেছি এবং নির্বাচনী নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আমরা কিছু সংস্কার প্রস্তাব দিয়েছি। তার মধ্যে উল্লেখযোগ্য যে প্রস্তাবটি আমরা দিয়েছি সেটি হলো যে এখন বর্তমানে চলমান যে নির্বাচনী ব্যবস্থা বা আমাদের বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থা, সেখানে দেখা যায় অধিকাংশ ভোটারের প্রতিনিধিত্ব জাতীয় সংসদে হয় না। উদাহরণস্বরূপ ধরেন, একটা আসনে 3-4জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকে, এর মধ্যে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ব্যক্তি বিজয়ী হয় আর বাকিরা সকলে পরাজিত হিসেবে গণ্য হয়। তো যিনি সর্বোচ্চ ভোট পেলেন তিনি হয়তো কাস্টিং ভোটের 30 বা 35% ভোট পেয়েছেন। কোনো ক্ষেত্রে আমরা আরো কম দেখেছি, এরকম নজিরও আছে বাংলাদেশে, যে দেখা যায় অন্তত 50% বা তার চেয়েও বেশি, অন্তত 200 আসনে এমন হবে যেখানে যিনি বিজয়ী হন তাকে যত মানুষ ভোট দেয় তার বিপরীতে তার বিরুদ্ধে ভোটারের সংখ্যা তার চেয়েও বেশি থাকে। তার মানে অধিকাংশ ক্ষেত্রেই যিনি প্রতিনিধিত্ব করছেন তিনি তার এলাকার অর্ধেক মানুষেরও, অর্ধেক ভোটারেরও প্রতিনিধিত্ব তিনি করছেন না। কাজে সেই ক্ষেত্রে এই ব্যবস্থাটা থাকলো যে প্রত্যেক আসন থেকে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী তিনি বিজয়ী হিসেবে ঘোষিত হবেন। তবে অবশিষ্ট যেই ভোটারদের যে মতামত সেটাও যেন পরিপূর্ণ বর্তমানের মতো উপেক্ষিত না থেকে যায়, সেটা একটা বিকল্প ব্যবস্থা হিসেবে আমরা প্রস্তাবনা করেছি। যে সকল দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করছে সেই দলগুলোর যে প্রাপ্ত ভোট সারা দেশব্যাপী তাদের প্রাপ্ত ভোটের অনুপাতে তাদেরকেও যেন সংসদে একটা প্রতিনিধিত্বের ব্যবস্থা করা হয়। এতে দেখা যাবে যে প্রায় 90 বা 95% ভোটারদের প্রতিনিধিদের উপস্থিতি জাতীয় সংসদে হবে। সুনির্দিষ্ট সংস্কার বাদে বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার, এই সরকারকে সময় দিতে চাই, কিন্তু আপনি একজন রাজনীতিবিদ হিসেবে এই সময়টা কতদিন দিতে আগ্রহী? আমূল যে সংস্কারের দাবি আমরা করছি বা প্রত্যাশা আমরা করছি, সেই সংস্কারটুকু করতে কী পরিমাণ সময়ের প্রয়োজন হবে তার একটা ধারণা বা একটা খুব রাফ একটা ধারণা থাকলেও আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে সেই বিষয়টাকে আলোচনায় নিয়ে আসাটা প্রাসঙ্গিক না। আমরা সেটাকে সৌজন্যতা মধ্যেও কিছুটা বিঘ্ন মনে করি আর কি। এখনো কিন্তু দেশের মধ্যে স্থিতিশীলতা তৈরি হয়নি, স্থিতিশীল পরিবেশ তৈরি হয়নি। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, টোটাল রাষ্ট্র কাঠামোটা যেভাবে দলীয়করণ করা হয়েছিল সেই লোকগুলো, সেই জনবল কিন্তু এখনো প্রশাসনে রয়ে গেছে। এখন তারা কিছুটা রদবদল করছে, ডান থেকে বামে, বাম থেকে ডানে করছে, কিন্তু এই বিগত সরকারের
যে দলীয় বিপুল পরিমাণ দলীয় আনুগত্যশীল যে যে ম্যান পাওয়ার বা তাদের যে প্রশাসনিক লোকবল, তাদেরকে নিয়ে সংস্কারের যে পরিকল্পনা সেটা বাস্তবায়ন করাটা আমি মনে করি অত্যন্ত বড় একটা মানে চ্যালেঞ্জিং একটা ব্যাপার, একটা সাজানো স্তরে স্তরে সাজানো প্রশাসন চ্যালেঞ্জিং একটা ব্যাপার। কাজে এই জন্য তাদেরকে অন্তত রোডম্যাপটা ঘোষণা করার জন্য যে মিনিমাম সময়টা দরকার সেটা আমি মনে করি এখনো হয়নি। আগে তাদের প্রথম চ্যালেঞ্জ হলো যে অর্থনীতি সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে, দেশের গুরুত্বপূর্ণ কাঠামোগুলো ভেঙে পড়েছে। এই জায়গাগুলো মিনিমাম একটা পুনর্নির্মাণ না করে সরকারও আসলে কতদিন নাগাদ প্রয়োজনীয় সংস্কার করা সম্ভব সেটাও তারা বলতে পারবেন না। তো অন্তর্বর্তী সরকারের কাছে আপনাদের সুনির্দিষ্ট কোনো দাবি আছে কি, বা আমরা আপনি একটু আগে যে সংলাপে যে একটা কিছু প্রস্তাব দিয়েছেন, এছাড়াও আপনাদের কোনো দাবি আছে কিনা? হ্যাঁ, আমাদের তো বড় একটা দাবি হলো, আপনারা জানেন যে 2013 সাল থেকে 2021 সাল পর্যন্ত হেফাজতে ইসলামের নেতৃত্বাধীন যে ইসলামী জনতা, তাদের উপর যে ম্যাচাকার, যে নির্যাতন হয়েছে, এটা তো ভাষায় বর্ণনাতীত। এবং বহু মামলা, প্রায় 3 শতাধিক মিথ্যা মামলায় হাজার হাজার আমাদের দায়িত্বশীল এবং কর্মীরা তারা আসামি। আমাদের নেতৃত্ব পর্যায়ের প্রায় সকলেই এখানে এক একজনের নামে 20টা 30টা করে মামলা, স্বয়ং আমার নামে 41টা মামলা আমি ফেস করতেছি। কাজে এত মামলার বোঝা নিয়ে আমাদেরকে বিচরণ করতে হচ্ছে। আমরা খুব বলিষ্ঠভাবে দাবি তুলেছি যেন আমাদের এই মিথ্যা মামলাগুলো থেকে আমাদেরকে রেহাই দেওয়া হয়, পরিত্রাণ দেওয়া হয়। আমাদের এই মিথ্যা মামলাগুলি, এমনও মামলা রয়েছে যে আমাদের লোকদেরকে হত্যা করেছে তারা, সেই হত্যাকাণ্ডের জন্য আবার আমাদের বিরুদ্ধেই একটা হত্যাকে কেন্দ্র করে 5টা-6টা মামলা দায়ের করেছে। শত শত মানুষ আমাদের এইভাবে মামলার আসামি হয়ে আমরা দিনাতিপাত করছি। যে মামলাগুলো প্রত্যাহার করার একটা জোরালো দাবি, এবং তার জন্য আমরা এক মাসের একটা টাইম ফ্রেম আমরা আলোচনা করেছি, দাবি করেছি যে 1 মাসের মধ্যে যেন মামলার এই বিষয়টা জটিলতার জন্য সমাধান উনি করেন। তো উনি আমাদের এই দাবিটাকেও যৌক্তিক বলেই আখ্যায়িত করেছেন। এছাড়া মানে রাজনৈতিক কোনো দাবি দেওয়া আপনাদের আছে কিনা? রাজনৈতিক দাবি দেওয়া বলতে আমি একটু ক্লিয়ার করি বিষয়টা। যেমন প্রশাসনে একটা চেঞ্জ হচ্ছে, প্রশাসনের মধ্যে আপনাদের অন্তর্ভুক্তি বা প্রতিনিধিত্ব নিশ্চিত করা, এই জাতীয় কোনো দাবি দেওয়া আপনাদের আছে কিনা? বা সংস্কারের ক্ষেত্রে, রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের ক্ষেত্রে আপনাদের, যেমন নির্বাচন কমিশনের আপনি যে প্রস্তাবটা বলবেন, এরকম যে কোনো সেক্টরে বিচার বিভাগ হতে পারে সেটা, বা নির্বাহী সরকারের অন্যান্য বিভাগে কোনো, আমরা কোথাও এই মুহূর্তে নিজেদের অন্তর্ভুক্তির খুব একটা জোরালো দাবি আমরা করিনি। তবে এতটুকু আমাদের দাবি আছে, আমাদের চাওয়া আছে যে যেমন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে একজন আলেম প্রতিনিধি উপদেষ্টা হিসেবে তিনি নিয়োগ পেয়েছেন, ঠিক এই জায়গাটায় আরেকটু বেশি যেতে শিক্ষার জায়গাতে, তারপরে এই অন্যান্য রাজনৈতিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রেও যেন আলেমদের প্রতিনিধিত্ব এবং তাদের মতামতটা যেন সেখানে প্রতিফলিত হওয়ার একটা ব্যবস্থা হয়। আর এছাড়া ধর্মীয় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, যেমন ইসলামিক ফাউন্ডেশন, এছাড়া অন্যান্য জাতীয় মসজিদ বাইতুল মুকাররম সহ এই জায়গাগুলোতে যেন অন্তত আলেম ওলামাদের মতামতের বাইরে কোনো পদক্ষেপ গ্রহণ না করা। আর খুব জোরালোভাবে আমরা শিক্ষা ব্যবস্থায় ইসলাম বিরোধী যেই সকল অনেক বিষয় অন্তর্ভুক্ত হয়েছিল, সেই জায়গাগুলোকে যেন খুব অতি দ্রুত চলমান শিক্ষা বর্ষেও যেন অন্তত সেই অধ্যায়গুলো সিলেবাস থেকে বাদ দেওয়া হয়, পরবর্তী শিক্ষাবর্ষে যেন পাঠ্যপুস্তকগুলো পরিবর্তন করা হয়, এই রকম দাবিও আমরা করেছি। সেই সঙ্গে একেবারে প্রাইমারি স্কুলে ছোট ছোট কোমলমতি শিশুদের জন্য যেন কোরআন শিক্ষার ব্যবস্থাপনাটা সুন্দর হয়, এবং সেজন্য আমরা প্রয়োজনে কওমি মাদ্রাসা থেকে শিক্ষক প্রোভাইড করার যে একটা প্রস্তাবনা, সেটা আমরা সেখানে রেখেছি। নির্বাচন নিয়ে কিছু ভাবছেন কিনা আপনি বা আপনার দল? যেহেতু নিবন্ধিত রাজনৈতিক দল আমাদের, সেজন্য নির্বাচন তো আমাদের ভাবনার বাইরে থাকতে পারে না। জি, সেই জায়গাটা আমাদের ভাবনা আছে, তবে এই মুহূর্তেই আমরা নির্বাচনের জন্য চূড়ান্ত কোনো পরিকল্পনা করতে পারছি না। আমরা আশা করছি সেটা হলো যে এটা দীর্ঘদিনের আমাদের প্রত্যাশা, এদেশের ইসলাম প্রিয় মানুষেরও আকাঙ্ক্ষা যে ইসলামপন্থী সকল মত এবং পথের লোকেরা অন্তত নির্বাচন কেন্দ্রে একটি বৃহত্তর ঐক্য তারা গড়ে তুলুক, এবং একটি মানে ইসলামপন্থীদের জন্য একটাই ব্যালট থাকে,
মানে ভিন্ন ভিন্ন ব্যালটে যেন ইসলামপন্থীরা নির্বাচনে অংশগ্রহণ না করে, সেই জায়গাটা থেকে আমরা কাজ করছি। এবং অতীতের যে কোনো সময়ের তুলনায় এবার আমি একটু বেশি আশাবাদী যে হয়তো এদেশের মানুষের বহুদিনের আকাঙ্ক্ষাটা এবার পূরণ হতে পারে, তার কিছু আভাস আমি লক্ষ্য করতে পারছি। আপনারা তো জোটের বাহিরে থেকে হঠাৎ করে নির্বাচনী জোটের মধ্যে যে যেতে চাচ্ছেন, এটার রূপরেখাটা কেমন হতে পারে? না, কথাটা ঠিক এরকম না যে আমরা সবসময় একক নির্বাচন করেছি, বিষয়টা এরকম না। বাংলাদেশ খেলাফত মজলিস তাদের এই ইতিহাসে সবসময় জোটবদ্ধ নির্বাচন করারই চেষ্টা করেছে। আমরা আমাদের প্রতিষ্ঠা 1989 সালের 8ই ডিসেম্বর, 91 সালে ইসলামী ঐক্য জোট গঠন করা হয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃত্বে। সেখানে জোটবদ্ধভাবে নির্বাচন করা হয়েছে, 96তে জোটবদ্ধভাবে নির্বাচন করা হয়েছে, 2001 সালেও জোটবদ্ধভাবে নির্বাচন করা হয়েছে, 2006 সালেও সেভাবেই নির্বাচনের প্রস্তুতিটা ছিল। তবে 1/11-এর পরে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আমূল পরিবর্তন আসে। 2014 সালে মূলত দলীয়ভাবে আমরা নির্বাচন বয়কট করেছি। 2018 সালে নির্বাচনে কিছুটা অংশগ্রহণের কিছুটা করা হয়েছে, তবে সেই নির্বাচনটা একেবারে সম্পূর্ণ দলীয়ভাবে করা হয় নাই, কিছুটা জোটের আকৃতি ছিল। তবে 2024 সালের যে নির্বাচন, এই নির্বাচনটা সম্মিলিত সিদ্ধান্তের প্রেক্ষিতে একটা জোটগতভাবে আমরা নির্বাচনটাকে বর্জন করা হয়েছে। এতে নির্বাচন বর্জনের ইতিহাস। আর এখন যে নির্বাচন করার মানে জোটগত চিন্তা, সম্মিলিত চিন্তা, সেই জায়গা থেকে যে আমাদের দল বা আমাদের দলের পর্যায়ের দল, ইসলামী দল কয়েকটি দল রয়েছে, প্রতিটি দল ভিন্ন ভিন্ন ব্যালট নিয়ে ভোটারদের কাছে উপস্থিত হলে ভোটাররা বিব্রত হয় এবং তারা কষ্ট পায়, ভোট ভাগ হয়ে তারা চায় যে অন্তত ইসলামপন্থীরা একটা বাক্সে যেন তাদের ভোটটা পড়ে, এরকম একটা প্রত্যাশা কিন্তু মানুষের মধ্যে আছে। সেই জায়গাটা থেকে আমি এবং আমার দল বাংলাদেশ খেলাফত মজলিস সবসময় আমরা চেষ্টা করি যে ইসলামিক অঙ্গনে একটি বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠিত হোক। যতটুকু সময় আমরা সেই লক্ষ্যে কাজ করেছি অতীতেও, আগামী দিনে আমাদের সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আপনি একটা শব্দ বলেছেন ইসলামপন্থী, তো আমি এই ইসলামপন্থী শব্দটাকে যদি আমি কোট করি, তাহলে জামায়াত ইসলাম বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এই যে সমমনা দল, এর মধ্যে আরও যে কয়েকটা দল আছে, এই যে আমি দলগুলোর কথা বললাম, সম্প্রতি আমরা লক্ষ্য করেছি জামায়াত ইসলামের আমির তিনি বারবার ঐক্যের কথা বলছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির তিনিও ঐক্যের কথা বলছেন, আপনি ঐক্যের কথা বলছেন। এই যে ইসলামপন্থী শব্দটাকে ধরে যদি আমরা এদের মাঝখানে কি আমরা ঐক্যের কোনো একটা ক্যারিকেচার বা কোনো কিছু আমরা চিন্তা ভাবনা করতে পারি কিনা? হ্যাঁ, সেই সম্ভাবনাটা আছে। আরও বৃহত্তর যারা আমরা মাঠে এখন, আপনি যে তিনটি পক্ষের কথা বললেন, বেসিক্যালি আমরা এখন বাংলাদেশে জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং হেফাজতে ইসলামভুক্ত যে রাজনৈতিক দলগুলো ইসলামীপন্থীরা রয়েছে, এই তিনটা জায়গা থেকে আমরা প্রতিনিধিত্ব করছি। এর বাইরেও বাংলাদেশে আরও কিছু ঘরানা রয়েছে যারা ধর্মপ্রাণ মানুষের মধ্যে তাদের একটি উল্লেখযোগ্য অংশ রয়েছে। সেই জায়গা থেকে যারা তরিকতপন্থী বলেন, তারাও এখানে বড় একটি অংশ রয়েছে। তারপরে আরও একটি অংশ রয়েছেন যারা আহলে হাদিস এই জনগোষ্ঠী হিসেবে পরিচিত, তারাও কিন্তু বাংলাদেশে অনেক জায়গায় উল্লেখযোগ্য সংখ্যক তাদের মানুষ রয়েছে, অনুসারী রয়েছে। সেই জায়গা থেকে আমাদের একটা চেষ্টা আছে যে সকল মতের এবং সকল চিন্তার লোকগুলো যেন আমরা অন্তত যারা রাষ্ট্র ব্যবস্থায় ইসলামকে চাই, তারা যেন সকলে একযোগে আমরা রাষ্ট্রে ইসলামীকরণ বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার যে চেষ্টা, সেখানে যেন আমরা ঐক্যবদ্ধভাবে একযোগে যেন আমরা কাজ করতে পারি। এই ঐক্যের আলোচনাটা যখন আসে তখন দুইটা প্রশ্ন সামনে আসে। প্রথম প্রশ্নটা হলো, আমাদের তো অনেক বিষয় নিয়ে মতাদর্শগত মতানৈক্য রয়ে গেছে, তাহলে ওনারা কি সেই মাসলাকগুলো ত্যাগ করেছেন কিনা, এই জাতীয় অনেক প্রশ্ন আসে। যে আগে ওনাদের এই ভুলগুলো আছে, এগুলো স্বীকার করতে হবে, এই ভুলগুলো ওনাদেরকে শুধরাতে হবে। এবং সাম্প্রতিক ঐক্যের আলোচনার মধ্যেও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই জিনিসটা দেখছি। ঠিক পাল্টার একটা প্রশ্ন হচ্ছে, উত্তর অনেকেই দিচ্ছেন যে আসলে ভাই আমরা ঐক্যটা নির্বাচন কেন্দ্রিক করতে চাচ্ছি। মূলত আমাদের ঐক্যের যে মূল সূত্রটা, সেটা হলো যে কোরআনের ঘোষণা, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, অর্থাৎ যার যার মত পার্থক্যের যে মতগুলো আছে সেগুলো তার তার জায়গায়, কিন্তু প্রত্যেকের অভিন্ন কিছু বক্তব্য এবং অভিন্ন কিছু মত আছে, যেখানে আমাদের মধ্যে কোনো মত পার্থক্য নেই। তো
তো যেই জায়গাগুলোতে আমাদের কোনো মত পার্থক্য নেই সেই জায়গাগুলোকে বেসিক এবং বুনিয়াদ ধরে আমরা সেটাকে রাষ্ট্র ব্যবস্থায় প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করব। এটা হলো আমাদের ঐক্যের বুনিয়াদ। কাজেই এখানে আমরা এটাকে বলতে পারি আল ইত্তেফাক আল ইখতিলাফ, আল ইত্তেহাদ আল ইখতিলাফ, মানে ভিন্নতা যার যার জায়গায় থাকবে কিন্তু মৌলিক কিছু প্রশ্নে যেখানে আমাদের আসলে কোনো ভিন্নতা মত ভিন্নতা নেই, নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে আমাদের মৌলিক বিষয় যেখানে আমাদের কারো কোনো মত পার্থক্য নেই, সেই বিষয়গুলো বাস্তবায়নের জন্য আমরা একযোগে কাজ করব। এই ঐক্য প্রচেষ্টা সম্পর্কে যদি আমাদেরকে কিছু বলেন, যে অর্থাৎ যারা এটার বিরোধিতা করছে তাদের জন্য আপনার কোনো নির্দিষ্ট বার্তা আছে কিনা? না, আমি মনে করি যে এবার ঐক্যের যে চাহিদাটা সেটা আমাদের অন্তত ইসলামপন্থীদের যে ঐক্য সেটা ইসলামপন্থীদের মধ্যে সার্বজনীন, এখানে খুব মতবিরোধ নেই। বাকি ঐক্যের প্রক্রিয়া নিয়ে কারো কারো মত পার্থক্য থাকতে পারে বা বিশেষ কোনো তার দৃষ্টি আকর্ষণ থাকতে পারে, যেন আমরা ঐক্য করতে গিয়ে আমাদের যে প্রত্যেকের যে স্বকীয়তাটুকু আছে কেউ যেন সেই স্বকীয়তাটুকু হারিয়ে না ফেলে, এই বিষয়ে একটা সতর্কতার দৃষ্টি আকর্ষণ রয়েছে। আমার মনে হয় যে এটা সমস্যা হবে না। রাজনীতিতে একটা টার্ম আছে বড় ভাই, অর্থাৎ বড় দল ছোট দলকে গ্রাস করে ফেলে। ঐক্যের ক্ষেত্রে যে বড় বড় কিছু দল আছে, আমরা যদি জামায়াত ইসলামের কথা বলি, তো তারা কি অনেকটা বড় ভাই সুলভ হয়ে উঠতে পারে কিনা, এরকম কোনো আশঙ্কা আপনি করেন? সেটা তো আসলে একটা মানুষের স্বভাবগত বিষয়। জি। তো আমি আশা করব যে এই বিষয়গুলোতে যারা বড় থাকেন স্বভাবগত বিষয় দ্বারা তাড়িত না হয়ে দায়িত্ববোধের দ্বারা তাড়িত হওয়া তাদের দায়িত্ব বেশি হয়ে দাঁড়ায়। সেই হিসাবে আমি মনে করি জামাতে ইসলাম দলীয়ভাবে তারা অনেক সংগঠিত হলেও জনসমর্থনের দিক থেকে আমরা যারা হেফাজতে ইসলামভুক্ত আমাদের যে অনুসারীরা রয়েছে মাঠ পর্যায়ে কিন্তু আমরা তাদের চেয়ে দল হিসেবে ছোট না। বাকি আমাদের নেতৃত্বটা সেভাবে সুসংহত না, একটু দুর্বলতা রয়েছে এই জায়গাটায়। কাজে এখানে আমাদের উপর বড় ভাই সুলভ আচরণ করার সুযোগ এখানে আছে বলে আমি মনে করি না। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করার পরে রাজনীতির পরিচয় নেই এরকম বেশ কিছু ইমাম মুয়াজ্জিন বা মসজিদের খতিব তাদেরকে পরিবর্তন করা হয়েছে বা তাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে, দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। যে খতিবকে অব্যাহতি দেওয়া হয়েছে তিনি কোনো রাজনৈতিক পরিচয় নেই, কিন্তু অব্যাহতি দেওয়া হয়েছে এই কারণে যে ওই এলাকার উঠতি কোনো বিএনপি বা জামায়াত বা অন্য কোনো এই সরকারের মানে সমর্থন পুষ্ট বলতে পারে, অথবা আওয়ামী বিরোধী কোনো পরিবারের ব্যক্তিকে পুনর্বাসন করার জন্য এখানে আসলে রাজনীতিটাকে ব্যবহার করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন একজন নিরীহ আলেম। এই ব্যাপারে আপনি দেশবাসীর কাছে বা প্রশাসনের কাছে বা আপনার কাছে এই বিষয়ে কোনো খবর আছে কিনা, আর থাকলে এই বিষয়ে আপনার কোনো আহ্বান আছে কিনা? এখানে দুটোই ঘটেছে। অনেক মসজিদে আওয়ামী লীগ সরকার অন্যান্য সেক্টরের মতো অন্যান্য অঙ্গনের মতো ধর্মীয় অঙ্গনেও তাদের দলীয় শক্তি ব্যবহার করে দলীয়করণ করেছে এবং একান্ত তাদের পছন্দনীয় ব্যক্তিকে তারা মুসল্লিদের ইমাম হিসেবে খতিব হিসেবে জোরপূর্বক তাদের উপর চাপিয়ে দিয়েছে। এই ঘটনাগুলো যেমন আছে, এই ঘটনাগুলোর কারণে মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ, মুসল্লিদের মধ্যে ইমামের ব্যাপারে অনাস্থা এগুলো যেমন রয়েছে। তো সেই জায়গাটা থেকে তো এটা সংশোধন হওয়া চাই, সেগুলো খুব সুন্দরভাবে সম্মানজনকভাবেই হওয়া চাই, যে সেই ধরনের লোকজন যাদের পিছনে ইক্তেদা করে নামাজ পড়তে মুসল্লিরা স্বাচ্ছন্দ্য বোধ করে না, এমন লোকদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও আসলে ইমামতির যোগ্যতা তাদের নেই। কাজেই তাদের সেখান থেকে ইমামতি থেকে তাদের নিজেদের গরজেই সেখান থেকে তাদের বিরত থাকা উচিত। এটা যেরকম একটি বাস্তবতা, বিপরীত দিকের বাস্তবতা এটাও যে রাজনৈতিক পট পরিবর্তনের হাওয়া অন্য সব সেক্টরের মতো কিছুটা ধাক্কা ধর্মীয় অঙ্গন বিশেষ করে মসজিদেও লেগেছে। আমি এখানে অবশ্যই বলবো, মসজিদের যে সকল ইমামগণ কোনো দলের অন্ধ চাটুকারিতা করেনি বা কোনো দলের জনশক্তি হিসেবে বা বিশেষ করে বিগত ফ্যাসিস্ট সরকারের একান্ত আজ্ঞাবাহী হিসেবে যারা ভূমিকা পালন করেনি, এই জাতীয় ইমামরা তারা শ্রদ্ধার পাত্র, সম্মানের পাত্র। তাদেরকে শুধুমাত্র নিজের দলীয় অথবা নিজের সমর্থনপুষ্ট ব্যক্তিকে সেখানে প্রতিষ্ঠিত করার জন্য, নিজেদের লোকদেরকে প্রতিষ্ঠিত করার জন্য এই জাতীয় নিরীহ লোকদেরকে অপসারণ করাটা এটা আমি মনে করি অমানবিক একটি বিষয় এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও ইসলামের দৃষ্টিকোণ থেকে সমর্থনযোগ্য বিষয় না। এই বিষয়ে আপনি কোনো সুনির্দিষ্ট কোনো আহ্বান রাখতে চান কিনা? বা অবশ্যই আহ্বান রাখতে চাইব, বিগত সরকার যেরকম দলীয়করণ করেছিল আমরা যেন আবার ভিন্ন মেরুতে আবার যেন নতুন দলীয়করণের পরিবেশ সেটা যেন সৃষ্টি না হয়। ত্রাণ তৎপরতা চালাচ্ছেন, কেমন দেখলেন
আর আপনাদের পরিকল্পনা কি, কি করতে চাচ্ছেন বন্যায়? এবারের বন্যাটার ভয়াবহ দিক ছিল যে হঠাৎ করে বানের পানি নেমে এসেছে। মানুষজন তাদের জীবনের নিরাপত্তা নিয়ে, শিশু সন্তানদেরকে নিয়ে, তাদের একান্ত প্রয়োজনীয় মূল্যবান যে জিনিসপত্র সেটা নিয়েও মানুষ সরে আসতে পারেনি। এই জন্য বহু ক্ষয়ক্ষতি হয়েছে, জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে, গবাদি পশুর ক্ষয়ক্ষতি হয়েছে, সম্পদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এই কারণে। তো সেই জায়গাটা থেকে অনেক সচ্ছল মানুষ কিন্তু হঠাৎ করেই একটা বিপদের মুখে পড়ে গেছে। এই জন্য এবারের বন্যায় যে ত্রাণটা, সেটা আসলে মূলত শুধু নিঃস্ব অসহায় মানুষের সহায়তা ছিল না, এটা ছিল হঠাৎ ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো। তো সেই হিসেবে সেটাকে অনেকেই করেছেন। ইসলামপন্থীরা, আলেম সমাজ অনেক ব্যাপক ভূমিকা রেখেছে। আমাদের কোনো কোনো সংস্থা, বিশেষ করে সমাজ কল্যাণমূলক বেশ কিছু সংস্থা, তারা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন এই ক্ষেত্রে। বিশেষ করে আসুন্না ফাউন্ডেশন, তাকওয়া ফাউন্ডেশন সহ আরও আমাদের বেশ কিছু প্রতিষ্ঠান যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেই সাথে ইসলামী সংগঠনগুলো বরাবরের মতো এবারও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অন্যান্য ইসলামী সংগঠনের পাশাপাশি আমরা আমাদের বাংলাদেশ খেলাফত মজলিস এবং খেলাফত যুব মজলিসের পক্ষ থেকে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনার মাধ্যমে আমরা তৎপরতা পরিচালনা করছি। আমরা প্রথমেই একটি সেখানে অগ্রবর্তী অনুসন্ধানী টিম পাঠিয়েছি যে সেখানে আসলে কিভাবে আমাদের কাজটা করা উচিত, কি তৎপরতা পরিচালনা করা উচিত। তারা সেখানে গিয়ে রিপোর্ট দিল যে এখানে পর্যাপ্ত শুকনো খাবার রয়েছে, অন্যান্য আয়োজনে কিছুটা আছে, কিন্তু বানভাসী মানুষগুলো একাধারে কয়দিন শুকনো খাবার খেতে পারে, এই জন্য তাদের রান্না করা খাবারের প্রয়োজন। তো সঙ্গে সঙ্গে আমরা সেখানে একটি দস্তরখানা নামে আমরা একটি সেখানে আয়োজন শুরু করলাম, লঙ্গরখানা রান্না খাবার। তো সেখান থেকে আমরা প্রতিদিন 40-50 ডেগ রান্না করা খাবার নিয়ে বিভিন্ন আশ্রয় শিবিরে এবং বিভিন্ন পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় সেখানে ভ্যান দিয়ে যে কোনোভাবে ডেকগুলো নিয়ে গিয়ে সেখানে আমাদের কর্মীরা তাদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেছে। ইতিমধ্যে সম্ভবত প্রায় 40 থেকে 50 হাজার মানুষের মধ্যে আমরা রান্না করা খাবার বিতরণ করেছি। এখন পানি নামতে শুরু করেছে। এখন আমরা নতুন পরিকল্পনা নিয়েছি, মানুষ যেন বাড়িতে উঠে প্রাথমিকভাবে কয়েকদিন সে নিজে তার যা প্রয়োজন রান্না করা খাবারের সেই খাবার প্যাকেট করে, চাল, ডাল, তেল, আলু সহ সেগুলো আমরা প্যাকেট তাদের মধ্যে বিতরণ করি নতুন সংসারের জন্য। সেই ক্ষেত্রে একটা মানুষের বাড়িতে যে জরুরি আসবাবপত্র যেগুলোর প্রয়োজন সেগুলো প্রোভাইড করার জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি। এছাড়া দরিদ্র মানুষ যারা, অনেকে এই বন্যায় তাদের ঘর বাড়ি ধসে পড়েছে, সেক্ষেত্রে তাদেরকে ঘর বানিয়ে দেওয়ার, অনেক শিক্ষা প্রতিষ্ঠানের জরুরি শিক্ষা উপকরণ নষ্ট হয়ে গিয়েছে, সেই জন্য শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক আমাদের একটা পরিকল্পনা রয়েছে। সেই সাথে পানিবাহী রোগ টোগ সহ অনেক মানুষের চিকিৎসা সেবার প্রয়োজন, এই জন্য চিকিৎসা সেবা দেওয়ার জন্য আমরা একটি শক্তিশালী উদ্যোগ নিয়েছি। এভাবে চলছে আমাদের সেখানকার তৎপরতা। আমাদের কেন্দ্রীয় একাধিক দায়িত্বশীল সহ আমাদের সারা দেশের কর্মীদের একটা পরিকল্পিত কার্যক্রম, অংশগ্রহণ সেখানে অব্যাহতভাবে চলছে 24 ঘন্টার জন্য এবং প্রতিদিন প্রতি রাতে। মাওলানা মোহাম্মদ মামুনুল হক, আপনি অত্যন্ত ব্যস্ত সময়, আপনি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষ করে আমাদের বার্তা24.com আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। জি, আপনাকেও এবং আপনাদের বার্তা24.com পরিবারকে আমি ধন্যবাদ জানাই। আপনারা সত্যের পথে থাকবেন, সত্যের পাশে থাকবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করি।